হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলের ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। প্লিজ ট্রাই টু রেজ মাই চ্যানেল। টুডে আপনাদেরকে ক্লাস 9-10-এর আরেকটি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিব। চ্যাপ্টারটি হচ্ছে চ্যাপ্টার 5, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় সম্পর্কে আজকে আমরা পড়ব। পঞ্চম অধ্যায়টাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো প্রথম ভাগটা আজকে পড়ব, পরের সেকেন্ড ভাগটা আমরা নেক্সট ক্লাসে দিব। আর যদি আপনাদের চ্যাপ্টারসগুলো সম্পর্কিত কোনো ধরনের কোয়ারিজ থাকে, কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আমাকে ইনফর্ম করবেন। আমি যেন নেক্সট ভিডিও আপনাদের এই কোশ্চেন্সগুলোর উপর বেস করে বানাতে পারি। থ্যাংক ইউ। তো আজকে চ্যাপ্টার 5-এর যে পোর্শনটুকু পড়ব, সেই পোর্শনটা হচ্ছে চেষ্টা করব অর্ধেকটুকু পড়ে ফেলতে। চ্যাপ্টার 5 ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু মনোযোগ দিয়ে করবেন, আশা করি অনেক ইজি লাগবে। আমাদের চ্যাপ্টার 5টা হচ্ছে ক্লাস 9-10-এর জন্য সবচেয়ে কঠিন, বা আমরা বুঝি না, বুঝতে একটু প্রবলেম হয়, এই ধরনের চ্যাপ্টারসগুলোর মধ্যে চ্যাপ্টার 5টা হচ্ছে অন্যতম একটি চ্যাপ্টার, যেটা আমরা খুব কম বুঝি অথবা খুব কম বোঝানো হয়। তো আজকে আমরা ট্রাই করব এই চ্যাপ্টার 5টা সম্পর্কে বোঝার চেষ্টা করতে। ক্লাসটা বারবার দেখবেন, আশা করি প্রবলেম থাকলে বুঝে যাবেন। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি। আপনাদের বইয়ের এই চ্যাপ্টারের একদম ফার্স্টেই এই অংশটুকু রয়েছে, উদ্ভিদের খনিজ পুষ্টি। তো আমরা জানি, অথবা বইয়েও আছে, যে উদ্ভিদের খনিজ পুষ্টি দুই ধরনের। একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ওকে, তো ম্যাক্রো এবং মাইক্রো এই দুটো জিনিস কি? নিউট্রিয়েন্ট মানে তো পুষ্টি। ম্যাক্রো হচ্ছে যেটা ছোট, মাইক্রো হচ্ছে যেটা বড়। ডেফিনেটলি ম্যাক্রো থেকে বড়। মাইক্রো মানে হচ্ছে ম্যাক্রো থেকে বড়। তো উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে তারাই যাদের বেশি পরিমাণে দরকার হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য যেই পুষ্টিগুলা উদ্ভিদের বেশি পরিমাণ দরকার হয়, ওগুলাকে বলা হচ্ছে ম্যাক্রো উপাদান। আর যে পুষ্টিগুলা উদ্ভিদের একটু কম পরিমাণ দরকার হয় ম্যাক্রোর তুলনায়, তাদেরকে বলা হয় মাইক্রো উপাদান। তাদেরকে বলা হচ্ছে মাইক্রো উপাদান। দ্যাট মিন্স ম্যাক্রো হচ্ছে বড়, মাইক্রো হচ্ছে ছোট। তো ম্যাক্রো মানে যদি বড় হয়, মাইক্রো মানে যদি ছোট হয়, তো বুঝা গেছে যে ম্যাক্রো হচ্ছে বেশি করে লাগবে, মাইক্রো কম করে লাগবে। ম্যাক্রো উপাদান উদ্ভিদের শুধুমাত্র 10টা আছে, 10টি উপাদান রয়েছে। আর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে 6টা। তো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে কোনো দুইটা উপাদান মুখস্থ করা লাগবে। হয় এটা, না হয় এটা, এই দুটার মধ্যে যে কোনো একটা উপাদান মুখস্থ করা লাগবে। কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন অবজেক্টিভ টাইপ আসে। তো অবজেক্টিভে আমরা শুধুমাত্র যে কোনো উপাদানের একটি উপাদান যদি মুখস্থ করে রাখি, তাহলে ইজিলি আমরা অবজেক্টিভে অ্যান্সার করতে পারবো যে অপর উপাদান কোনটা নয়। যেমন কোনো কোশ্চেন যদি আসে নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়, তা আমার যদি ম্যাক্রো উপাদান মুখস্থ থাকে 10টা, তাহলে 10টার বাইরে যেটাই দিবে অপশন, ওইটাই তো অ্যান্সার, ম্যাক্রো উপাদান নয়, তাই না? তো অনেকেই প্রেফার করে যে 6টা উপাদান মুখস্থ রাখার জন্য, কারণ যেহেতু সংখ্যায় কম। বাট আমি প্রেফার করি 10টা উপাদান মুখস্থ রাখার জন্য, কারণ এটা মুখস্থ রাখার জন্য একটা কবিতাও আছে, ওই কবিতাটা আমরা ইউজ করি ইউজুয়ালি মুখস্থ রাখার জন্য। কবিতাটা হচ্ছে MGK ক্যাফে ফর নাইস চপস। এখানে এটা একটা ক্যাফে, MGK এই নামে একটা ক্যাফে আছে ঢাকা শহরের কোনো একটা জায়গায়, যেই ক্যাফেটা খুব সুন্দর চপের জন্য, আলুর চপ হোক, গরুর চপ হোক, হোয়াটএভার যেই চপই হোক, ওই চপের জন্য বিখ্যাত। তাহলে এখানে এই কবিতাটাতে তাহলে কী আছে, মানে কি মনে রাখার মতো কী আছে? MG হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এখানে N দিয়ে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। দেখেন আমার এই কবিতার মধ্যে ম্যাক্রো উপাদান যে 10টা, এই 10টা চলে আসছে। দেখেন সবগুলোই পাবেন। এই যে নাইট্রোজেন পাবেন, এই যে নাইট্রোজেন এখানে,
দেন পটাশিয়াম পাবেন এখানে, কোথায় গেল, এই যে এখানে পটাশিয়াম, দেন ফসফরাস পাবেন, এই যে ফসফরাস, দেন ক্যালসিয়াম পাবেন, যেখানে ক্যালসিয়াম, দেন ম্যাগনেসিয়াম পাবেন, ফার্স্টে তো ম্যাগনেসিয়াম, দেন কার্বন পাবেন, এই যে কার্বন, হাইড্রোজেন পাবেন, এই যে হাইড্রোজেন, অক্সিজেন পাবেন, এই যে অক্সিজেন, সালফার পাবেন, এই যে সালফার, এবং আয়রন বা লৌহ পাবেন, এই যে লৌহ। দেখছেন আমার এক কবিতাতে 10টা আছে। তো অনেকে আমাকে কোশ্চেন করে যে আচ্ছা আমরা কি এটা এই সিরিয়ালে লিখবো নাকি আমার মতো করে লিখবো, যে যেমন মন চাই লিখবো। এটা অ্যাকচুয়ালি এরকম কোনো নিয়মই নাই যে সিরিয়ালে লেখা লাগবে। আপনি এইভাবে আপনার মুখস্থ করতে সুবিধা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এইভাবেই দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, ইটস নাথিং, এটা কোনো ব্যাপারই না। তো এই হচ্ছে দুই ধরনের উপাদান। এরপরে যেটা, সেটা হচ্ছে অভাবজনিত লক্ষণ। ওকে, এখানে আমি জাস্ট দুইটা কথা বলবো, এটা নিয়ে আসলে এত বিস্তারিত বলার কিচ্ছু নাই। আমি এখানে দুইটা কথাই বলবো। একটা হচ্ছে অভাবজনিত লক্ষণ আমাদের এমনভাবে পড়া লাগবে যেন আমরা সচরাচর দেখে কী মনে হতে পারে, নাইট্রোজেন দিয়ে দিবে, দেন আমার অভাবজনিত লক্ষণগুলো লেখা লাগবে। বাট না, কোশ্চেন এইভাবে আসে না। কোশ্চেনে আসে অভাবজনিত লক্ষণটা দিয়ে দেয় উদ্দীপকে, দেন বলে যে এইটা কিসের অভাবে হয়। দ্যাট মিন্স আমার মুখস্থ করা লাগবে এরকমভাবে যে আমি অভাবজনিত লক্ষণটা মুখস্থ করব। অভাবজনিত লক্ষণটা মুখস্থ করলে আমি ইজিলি কোশ্চেন যখন আসবে আমি অ্যান্সার দিতে পারবো এটা কিসের অভাবে হয়। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে যে অভাবজনিত লক্ষণটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে একটা জিনিস। যেমন আমি বলি এখানে হয়তো বা উদ্দীপকে দিয়ে দিবে যে কোনো একজনের কোনো একটা ক্ষেতের মধ্যে কৃষক দেখলো যে তার পাতা কিনারা পুড়ে যেতেছে, বাদামি রং দেখা যেতেছে, পাতা কুকড়ে যেতেছে, উদ্ভিদ বড় হইতেছে না, পার্শ্বমুকুল মরে যাচ্ছে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিল। দেন আপনাকে কোশ্চেনে দিবে যে অমুক সাহেবের বাগানে কোন উপাদানের অভাব হয়েছিল। দ্যাট মিনস দেখেন তারা কিন্তু এই প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে লক্ষণগুলা। সো এখান থেকে আপনাকে পটাশিয়াম এটা বলে দেওয়া লাগবে। আমরা অনেকেই এইভাবে মুখস্থ করি যে ফসফরাসের অভাবজনিত লক্ষণ একদম পরে একদম মুখস্থ করে ফাটায় ফেলছি, কিন্তু যখন উল্টাটা চাইছে লক্ষণ দিয়ে দিছে তখন আর বলতে পারি না। আমাদের এই উল্টা জিনিসটা মুখস্থ করা লাগবে, কজ উদ্দীপকে উল্টা জিনিসটাই আসে। ওকে, আর সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সবগুলা লক্ষণ পড়ার দরকার নাই। কেন? কারণ হচ্ছে আপনাকে যখন উদ্দীপকে দিবে তখন কিন্তু এই যে দেখেন মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া, এই জিনিসগুলো অনেকে বলতে পারে যে এই জিনিসগুলো মুখস্থ করবা, অবশ্যই মুখস্থ করা লাগবে, জীবনে অনেক দরকার। কোনো দরকার নেই এই জিনিসগুলোর। ইনফ্যাক্ট উদ্দীপকে এগুলো দিবে না। যখন বলবে একজন কৃষক দেখলো তার বাগানে কি কি লক্ষণ দেখা দিল, তখন ওই কৃষকটা, আপনি কমন সেন্স ইউজ করেন না, ওই কৃষকটা কখনোই এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ট্রাফিকিং যে প্রক্রিয়া, প্রোটিন ট্রাফিকিং যে প্রক্রিয়া, এগুলো সে কখনোই বুঝতে পারবে না, রাইট? এগুলো তো খালি চোখে দেখাও যায় না। আমি ফার্স্টে আমি যে কোনো লক্ষণ তাকে খালি চোখেই দেখবো, তাই না? তো এই জিনিসগুলো তো খালি চোখে দেখা যায় না। খালি চোখে কোনটা দেখা যায় এটা আমাদের মুখস্থ করা লাগবে। বর্ধনশীল অঞ্চল, এই অঞ্চলগুলো মরে যায়, এটা কিন্তু খালি চোখে বাইরে থেকে দেখা যেতেছে। পাতা কুকড়ে যেতেছে, বাইরে থেকেই দেখা যায়। ফুল ফোটার সময় কাণ্ড শুকিয়ে যায়, বাইরে থেকেই দেখা যায়। হঠাৎ করে উদ্ভিদটা নেতিয়ে পড়ে, মানে একদম শেষ, নিস্তেজ হয়ে গেছে, এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। সো আমাদের মুখস্থ করা লাগবে এই বাইরে বাহ্যিক যেই বৈশিষ্ট্যগুলো শো করতেছে এগুলা। হ্যাঁ, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দেন প্রোটিন ট্রাফিকিং, এগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। এখান থেকে জাস্ট এই বক্সটা থেকে এই দুইটা জিনিসই বলার আছে, এই দুইটা জিনিসই আসবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাই, এটা তো উদ্ভিদেরটা গেল, এবার আমরা যে খাবারটা খাই ওই খাদ্য সম্পর্কে আমরা দেখব। আমাদের খাদ্য উপাদান, মনে রাখবেন আমাদের 6 ধরনের খাদ্য উপাদান আছে, 6 ধরনের। বাট এই 6 ধরনের খাদ্য উপাদানের মধ্যে 3 ধরনের খাদ্য উপাদানকে বলা হয় ভাইটাল। অবশ্যই মনে রাখবেন ভাইটাল। আমিষ, শর্করা এবং স্নেহ, এই 3 ধরনের খাদ্য উপাদানকে বলা হচ্ছে ভাইটাল। আমার কোশ্চেন হচ্ছে কেন ভাইটাল বলা হয়? দেখেন এটা আপনাদের কোনো এক্সামের কোশ্চেন না, এটা এক্সামে আসবে না, বাট জেনে রাখা ভালো যে কেন ভাইটাল বলা হয়। এটার রিজন হচ্ছে এই 3 ধরনের খাবার, আমিষ, শর্করা এবং স্নেহ,
এটা আমাদের শরীরের ভিতরে আগে থেকে থাকে না। সো এটা আমরা পেতে হলে আমাদের বাইরে থেকে খাবার ইনটেক করা লাগবে, যার যেই উৎস, আমিষের উৎস, যে শর্করার উৎস যেগুলা, স্নেহজাতীয় পদার্থের উৎস যেগুলা, ওই খাবারগুলো আমাদের বাইরে থেকে ইনটেক করা লাগবে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হচ্ছে ভাইটাল। আর যে বাকিগুলো আছে তাদেরকে বলা হচ্ছে নন ভাইটাল। তো আগে আমরা ভাইটালগুলির কাজ দেখে নিই। দেখেন, প্রথমে আমিষের কাজ হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয়পূরণ করে। দ্যাট মিন্স আমিষ জাতীয় যে খাবার, প্রোটিনের কাজই হচ্ছে মূলত আমাদের বৃদ্ধি সাধন করা। আমরা প্রোটিন যদি কম খাই, আমরা বৃদ্ধি আমাদের কম হবে, আমাদের হাইট হবে না, আমরা ছোট থেকে যাব, আমাদের বৃদ্ধি কম হবে এবং শরীরের ক্ষয়পূরণও হবে না, হবে বাট কম হবে আর কি। ক্ষয়পূরণ হচ্ছে, মনে করেন আপনার একটা এই যে আমাদের যে হাড় ক্ষয় হইতেছে প্রতিনিয়ত, আমাদের অস্থি ক্ষয় হচ্ছে, ওই অস্থির ক্ষয়পূরণটা করে দেয় আমিষ। ওকে, তো এটা হচ্ছে আমিষের কাজ, বেসিক্যালি আমাদের বৃদ্ধি সাধন করে। আমি যদি খুব ইজি ভাষায় বলে দিই, আমিষ হচ্ছে বিল্ড আপ করে, আমাদের বডির বিল্ড আপ করে। ওকে, আর সেকেন্ড হচ্ছে শর্করা হচ্ছে শক্তি উৎপাদনে সহায়তা করে। শর্করার কাজই হচ্ছে দেহে শক্তি উৎপাদনে সাহায্য করবে। আমরা আমাদের যত কাজ করতে যত ধরনের শক্তি দরকার, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শক্তি আসে শর্করা থেকে। আরেকটা জিনিস দেখেন, স্নেহজাতীয় যে খাদ্য, এটা দেহে তাপ উৎপন্ন করে, ফাইন, বাট এটাও দেখেন শক্তি উৎপাদন করে। এখন একটা কনফিউশন, দেখেন শর্করাও শক্তি উৎপাদন করে, স্নেহজাতীয় পদার্থ শক্তি উৎপাদন করে। কনফিউশনটা দূর করে দিই। মনে রাখবেন, শর্করা শক্তি উৎপাদন করে খুব ইনস্ট্যান্ট। আপনি এখন শর্করা খাবেন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার শক্তি উৎপাদন শুরু হয়ে যাবে। আর স্নেহজাতীয় পদার্থ শক্তি উৎপাদন করে দেরিতে। ইনফ্যাক্ট সে শক্তিটা উৎপাদন করে সাথে সাথে ইউজ করে না, জমা রেখে দেয়। শক্তি উৎপাদন করে জমা রেখে দেয়, ফার্দার কোনো কাজ আপনার যখন দরকার হবে এক্সট্রিম পর্যায়ে, তখন এই স্নেহজাতীয় পদার্থ থেকে শক্তিটা কাজে আসবে। এর আগ পর্যন্ত এই শক্তির কোনো কাজ নেই। মূলত শর্করা থেকে আমরা শক্তিটা পাই। এরপরে যে 3টে উপাদান রয়েছে, যেটাকে আমরা ভাইটালের আন্ডারে ফেলি না, নন ভাইটাল, এর মধ্যে একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে খনিজ লবণ, আর একটা হচ্ছে পানি। এই 3টাকে নন ভাইটাল বলার রিজন হচ্ছে, আমরা এই 3 জাতীয় খাবার খাওয়ার জন্য যা যা খাবো, ওইগুলোর মধ্যেই এই 3টা থেকে যায়। দ্যাট মিনস এই 3টার জন্য আমার আলাদা কিচ্ছু খাওয়া লাগে না নর্মালি আর কি। অভাব হয়ে গেলে এটা অন্য হিসাব, বাট নর্মালি আলাদা কিছু খাওয়া লাগে না। এবং এই 3টা আমাদের শরীরের ভিতরে আগে থেকেই থাকে, আগে থেকেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এই 3টা। তো এই হচ্ছে আমার খাদ্য উপাদানের 6 ধরনের খাদ্য উপাদান। এই 3টা হচ্ছে মেইন বেসিক, আর এই 3টা হচ্ছে নন ভাইটাল। আমি এখানে ভাইটাল নন ভাইটাল বলতে কিন্তু মোটেও বুঝাইতেছি না যে এই 3টা বেশি কাজে লাগে, ওই 3টা কম কাজে লাগে। নো, এখানে শুধুমাত্র ভাইটাল নন ভাইটাল ডিফারেন্সটা করা হয়েছে এইটার বেসিসে যে ভাইটালগুলি আমার বাইরে থেকে ইনটেক করা লাগে, আর নন ভাইটালগুলি আমার ভিতরে এমনিতেই থাকে। এরপরে আমরা যে জিনিসটা দেখব, এবার আমরা দেখব আমিষের উৎস মানে হচ্ছে কোন কোন খাবার থেকে আমরা আমিষ পাই। দেখেন, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, দেন শুটকি, চীনাবাদাম, এই জিনিসগুলো থেকে আমরা আমিষ পেয়ে থাকি। তো এখানে একটা জিনিস দেখেন, আমিষে মাছ, মাংস, ডিম, দুধ, বুঝতেই পারতেছেন এগুলা প্রাণী থেকে আসতেছে। কিন্তু দেখেন ডাল, শিমের বিচি, দেন চীনাবাদাম, এগুলো কিন্তু উদ্ভিদ থেকে আসতেছে, রাইট? খুব ইজি জিনিস, মাছ, মাংস, ডিম এগুলো তো প্রাণী, আর ডাল, শিমের বিচি এগুলো তো উদ্ভিদ। তার মানে বুঝে গেছে যে আমিষের উৎস দুই দিক থেকে আসতেছে, একটা প্রাণী থেকে আর একটা উদ্ভিদ থেকে। দ্যাটস এটাকে ভাগ করা হয়েছে 2টা ভাগে, প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা এগুলা, আর উদ্ভিজ্জ আমিষের মধ্যে ডাল, চীনাবাদাম, শিমের বিচি এগুলা। তো এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, উদ্ভিজ্জ আমিষ আর প্রাণীজ আমিষ ডিফারেন্স করা। এই যেখানে চিত্রের মধ্যে আপনাদের বইয়েই চিত্রটা দেওয়া আছে, মাছ, মাংস, ডিম এগুলো হচ্ছে প্রাণী ডেফিনেটলি, আর এই যে শিমের বিচি, দেন বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিদ থেকে আসতেছে, তো এগুলা উদ্ভিজ্জ আমিষ। এরপরে আমরা দেখব হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। ওকে, শর্করার উৎস কি? একদম ইজি, সারা জীবন আমরা এগুলো খেয়ে আসছি, ভাত, আলু,
গম, এগুলাই দেখেন এখানে গ্লুকোজ, ফলের রস, দুধ, গম, আলু, চাল, এইসব জাতীয় খাবারে আমরা শর্করা পাই। এর মধ্যে চাল আর আলুতে অত্যাধিক পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। আমাদের চাল এবং আলু যত কম উচিত তত কম খাওয়া দরকার, ওকে, যত কম পারি আর কি তত কম খাওয়া উচিত। এই দুটাতে এত পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। তো এখানে দেখেন কার্বোহাইড্রেটের একটা শ্রেণী বিভাগ দেওয়া আছে। দ্যাট মিনস কার্বোহাইড্রেটের যে একটা আপনার কয় প্রকার হতে পারে এই শ্রেণী বিভাগটা দেওয়া আছে। শ্রেণী বিভাগ অনুযায়ী এখানে দেখেন এক শর্করা, আরটা হচ্ছে দ্বি শর্করা, আরটা হচ্ছে বহু শর্করা। আমি এখানে বলে দিই, এক শর্করা মানে হচ্ছে শুধুমাত্র একটা মনোমার, দ্বি শর্করা মানে হচ্ছে দুইটা মনোমার, বহু শর্করা মানে হচ্ছে দুইয়ের বেশি মনোমার। এখন প্রশ্ন আসতে পারে মনোমার জিনিসটা কি? ওকে, আমি খুব ইজি করে বলে দিই। এক শর্করা মানে হচ্ছে আপনি একটা কাঠি নিলেন, ওই একটা কাঠি হচ্ছে একটা শর্করা। দ্বি শর্করা মানে হচ্ছে আপনি দুইটা কাঠিকে একসাথে জয়েন্ট করলেন। দেখেন দুইটা কাঠিকে একসাথে জয়েন্ট করলেন, দ্যাট মিনস দুইটা মনোমারকে একসাথে, মনো হচ্ছে এক, সিঙ্গেল, মনো হচ্ছে সিঙ্গেল, তো দুইটা সিঙ্গেলকে আপনি একসাথে অ্যাড করলেন, তখন এটা হয়ে যাবে দ্বি শর্করা। আর বহু শর্করা হচ্ছে দুইটার বেশি মনোমার, হতে পারে তিনটা, হতে পারে চারটা, তিনটা চারটা কাঠিকে একসাথে নিয়ে আটকায় দিলেন, তখন যেটা হবে এটা হচ্ছে বহু শর্করা। ওকে, মনে থাকবে এ হচ্ছে এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। জাস্ট এক্সাম্পলগুলো পড়বেন। এক শর্করা গ্লুকোজ, দ্বি শর্করা হচ্ছে সুক্রোজ, বহু শর্করা হচ্ছে শ্বেতসার। ওকে, এই হচ্ছে কার্বোহাইড্রেটের এক্সাম্পল। ওকে ফাইন, এগুলা এই চিত্রগুলো বইয়ে আছে আপনাদের। এই বক্সটা কিন্তু আপনাদের বইয়ে আছে। আপনি এই বক্সে অনেক টিচার আছে এই বক্সটা পড়ায় না, এবং অনেক টিচার আছে এই জিনিসটা বুঝায় দেয় না। এই জিনিসটা আসলে বুঝানো খুব কঠিন কিছু না, একদম ইজি। এক মনো মানেই হচ্ছে সিঙ্গেল, তো এক শর্করা মানে হচ্ছে সিঙ্গেল একটা থাকবে, দ্বি শর্করা মানে হচ্ছে সিঙ্গেল দুইটা থাকবে, বহু শর্করা মানে হচ্ছে সিঙ্গেল দুইটা থেকে বেশি থাকবে। জাস্ট এই জিনিসটাই। দেন হচ্ছে ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য। এই ফ্যাট নিয়ে যত কম পারবেন তত কম পড়বেন, কারণ এটা খাইতেও বলা হয়েছে কম, পড়তেও বলা হয়েছে কম, কারণ এখান থেকে কোশ্চেন আসে না। তারপর আমাদের জানা লাগবে যে ফ্যাট আসলে কই পাওয়া যায়। চর্বিতে পাওয়া যায়, ঘি, ডালডা, যেগুলো ডেফিনেটলি প্রাণী থেকে আসছে। তো ফ্যাটকেও কিন্তু দুই ভাগে ভাগ করলো, একটা হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ, যেটা চর্বি, ঘি, ডালডা, আরটা দেখেন উদ্ভিজ্জ কি, যে আমরা বিভিন্ন তেল খাই না, সয়াবিন তেল, সরিষার তেল, তারপর তিলের তেল, এই জিনিসগুলো সবই উদ্ভিদ। সো এগুলো হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। এম আই ক্লিয়ার? এই দুইটা জিনিস স্নেহ পদার্থের। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাইটামিন, খাদ্যপ্রাণ বা ভাইটামিন। খাদ্যপ্রাণ বা ভাইটামিনের মধ্যে আমাদের যেটা জানা লাগবে, আমরা জানি খাদ্যপ্রাণ মানে হচ্ছে ভাইটামিন মানে হচ্ছে খাদ্যপ্রাণ, যেটা আমাদের খাবারের মধ্যে অবশ্যই থাকা লাগবে। আমাদের মূলত ভাইটামিনটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা হচ্ছে তার মেইন কাজ, একদম মেইন কাজ যদি আমি বলি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে ভাইটামিন। যত বেশি ভাইটামিন খাবেন তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো এখন আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে ভাইটামিনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ভাইটামিনের প্রকারভেদ। ওকে, ভাইটামিনকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়। দ্যাট মিনস আমি ইজিলি বলে দিই, চর্বিতে দ্রবণীয় মানে হচ্ছে যে ভাইটামিনগুলা চর্বি জাতীয় কোনো পদার্থে আপনি যদি ছেড়ে দেন সে চর্বি জাতীয় পদার্থে দ্রবীভূত হয়ে যাবে। আর পানিতে দ্রবণীয় হচ্ছে যে ভাইটামিনগুলো আপনি পানিতে ছেড়ে দিবেন তাহলে দেখা যাবে সে পানিতে দ্রবীভূত হয়ে গেছে, পানিতে মিশে গেছে। তো এই হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, দ্যাট মিনস ফ্যাটে দ্রবীভূত হয়ে যায়, আর হচ্ছে পানিতে। চর্বিতে দ্রবণীয় কারা? ভিটামিন এ, ডি, ই এবং কে, অ্যাডেক। ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটা। এর মধ্যে ভিটামিন এ কই পাওয়া যায়? আমরা জানি দুধে পাওয়া যায়, ডিম, গাজর, আম, রঙিন শাকসবজি, মলা মাছ, ঢেলা মাছ, এইসব মাছে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন ডি দুধ, ডিম, কলিজা, আরেকটা জায়গায় পাওয়া যায় যেটা এখানে বলা হয় না, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোতে মডারেট অ্যামাউন্টের ভিটামিন ডি পাওয়া যায়। ওকে, দেন হচ্ছে ভিটামিন ই এবং কে। ওকে, এই যে ই কে হচ্ছে উপরের যে খাবারগুলো মোটামুটি সব খাবারই পাওয়া যায়। তো আরেকটা যেটা সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন,
পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি। তো বি কমপ্লেক্স কেন বলা হতেছে? কারণ ভিটামিন বি অনেকগুলা, ভিটামিন বি 1 থেকে 12 পর্যন্ত, বি 1 থেকে বি 12 পর্যন্ত। ওকে, ভিটামিন সি কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়, পেয়ারাতে পাওয়া যায়, কমলা, আমড়া, টক জাতীয় খাবার টাবার এগুলোতে পাওয়া যায়, বিভিন্ন শাকসবজিতে ভিটামিন সি পাওয়া যায়। প্রচুর পরিমাণ ভিটামিন সি দরকার আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য। এরপরে যেটা, সেটা হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। খাদ্য আঁশ বা রাফেজ। রাফেজ হচ্ছে, আমি বলি রাফেজ জিনিসটাকে আমি খুব সিম্পলভাবে বলে দেওয়ার চেষ্টা করি। রাফেজ হচ্ছে আমরা যে বিভিন্ন খাবার খাই, আপনি নর্মালি শাকসবজির কথা চিন্তা করেন, শাকসবজি যে খাই আঁশযুক্ত, আঁশ, দ্যাট মিন্স পালং শাক যখন খান, দেখবেন যে পালং শাক খাওয়ার পর আমরা যখন পালং শাকটা চাবাই, চাবানোর পর একটু থেকে যায়, পালং শাক চাবানোর পর সুতা সুতার মতো থেকে যায় পালং শাক। ওই যে সুতা সুতার মতোগুলো জিনিসগুলো রয়ে গেছে, ওই জিনিসগুলাই হচ্ছে রাফেজ বা আঁশ। আমি যদি পালং শাক বলি, অথবা আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে যেগুলোতে আঁশ থাকে, হ্যাঁ, যেমন এই যে ডাঁটা শাক, তারপর আপনার বিভিন্ন ফলের খোসা, আঁশ থাকে এগুলা। এই ধরনের খাবারগুলোকে বলা হচ্ছে রাফেজ। মনে রাখবেন, রাফেজ হজম হয় না। আপনি কিন্তু ওই শাকসবজিগুলা, ওই ডাঁটা বা ডাল চাবানোর পর কিন্তু ফেলে দেন, কারণ ওইটা কি বলে আমাদের পরিপাক হয় না। বাট রাফেজের কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা। রাফেজের কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা। রাফেজ যত বেশি খাবেন আপনার পরিপাক তত ক্লিয়ার হবে, আপনার পেট তত ক্লিয়ার থাকবে। এটা যেন মনে থাকে, রাফেজ নিজে পরিপাক হয় না, বাট পরিপাকে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট একটা খাদ্য উপাদান এটা। এবার আসেন আমরা পুষ্টির অভাবজনিত কিছু রোগ দেখব। আমাদের পুষ্টিতে অভাবজনিত পুষ্টির, আমরা যে পুষ্টিগুলো এতক্ষণ পড়লাম এগুলোর অভাবজনিত কিছু রোগ। দ্যাট মিনস অভাব হলে কী হয়? প্রথম হচ্ছে গয়টার। গয়টারকে আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে গলগণ্ড। গয়টারের বাংলা যদি আমি বলি গলগণ্ড। এখানে আপনাদের বইয়ে একটা ছোট্ট ভুল ইনফরমেশন দেওয়া আছে, এইখানে জাস্ট এই চ্যাপ্টারটাতে একটা ছোট্ট ভুল ইনফরমেশন। সেটা হচ্ছে ফোলাকে। গয়টার মানে হচ্ছে ফুলে যায় থাইরয়েড গ্রন্থি। এটা আসলে একটা ভুল কনসেপ্ট। গয়টার মানে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় না। কেন ভুল কনসেপ্ট এটা আমি একটু পরেই দেখাচ্ছি, আগে এটা দেখেন। হ্যাঁ, গয়টার মানে থাইরয়েড গ্রন্থির সমস্যা। ওকে ফাইন। থাইরয়েড গ্রন্থি হচ্ছে যে আমাদের এখানে গলা, এই যে এটা গলা, আমাদের এই গলার ঠিক দুই সাইডে দেখেন প্রজাপতির পাখার মতো একটা গ্রন্থি আছে। এই জন্য এটাকে বাটারফ্লাই গ্ল্যান্ডও বলে, প্রজাপতির পাখার মতো দেখতে। এই প্রজাপতির পাখার মতো গ্রন্থিটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিটাতে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলেই আমরা ওটাকে বলি গয়টার বা গলগণ্ড। এখন প্রবলেমটা কিন্তু দুইভাবে হইতে পারে। দেখেন, একটা হচ্ছে সরল গলগণ্ড, একটাকে আমরা বলছি সরল গলগণ্ড। এটা আপনার এই চ্যাপ্টারের বইয়ে নাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা হচ্ছে সরল গলগণ্ড। সরল গলগণ্ডে কি হয়? থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, যেটা আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম। সো গয়টার মানে ফুলে যায় না, গয়টারের একটা প্রকারভেদ হচ্ছে সরল গলগণ্ড, যেটাতে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এই যে দেখেন গলা ফুলে গেছে। সো এই সরল গলগণ্ডে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে। বাট আরেক ধরনের গলগণ্ড আছে, আরেক ধরনের গয়টার আছে যেটাতে থাইরয়েড গ্রন্থি ফুলে না। ওটাকে বলা হয় টক্সিক গলগণ্ড। ওটাকে বলা হচ্ছে টক্সিক গলগণ্ড। এই টক্সিক গলগণ্ডে কখনোই আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যায় না। এখানে কি হয়, এটা হচ্ছে আপনার মেডিকেলের একটা টার্ম, সো এই পুরাটা দেখার দরকার নাই, আপনি শুধু এই অংশটা দেখেন। এখানে এই যে থাইরক্সিন নামক একটা হরমোন দেখেন, এই যে থাইরক্সিন হরমোন, এই হরমোনটা রক্তে যতটুক যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে যায়। ব্যাপারটা আবার বুঝেন, এখানে কিন্তু থাইরয়েড গ্রন্থি ফুলতেছে না, এখানে কি হইতেছে, থাইরয়েড গ্রন্থি যে রসটা নিঃসরণ করে এই রসটা নিঃসরণ বাড়ায় দিছে, এই রসটা দরকারের চেয়ে অনেক বেশি পরিমাণ রক্তে যেতেছে। এই ধরনের কন্ডিশনকেও আমরা গলগণ্ড বলি বা থাইরয়েডিজম বা গয়টার বলি, যেটাকে টক্সিক গলগণ্ড বলা হইতেছে। সো মাথায় রাখবেন, গলগণ্ড মানেই ফুলে যাওয়া না,
গলগণ্ড দুই ধরনের, একটা হচ্ছে সরল গলগণ্ড, একটা হচ্ছে টক্সিক গলগণ্ড। সরল গলগণ্ডে গলা ফুলে যায়, টক্সিক গলগণ্ডে কিন্তু গলাটা ফুলে না, এটা মাথায় রাখবেন প্লিজ। এরপর হচ্ছে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। আচ্ছা, রাতকানা মানে হচ্ছে রাতে চোখে দেখে না। আমি যদি আরও স্পেসিফিকলি বলি যে রাতে চোখে দেখে না, ব্যাপারটা ঠিক না। ব্যাপারটা হচ্ছে যে মৃদু আলোতে, দ্যাট মিন্স অল্প আলোতে চোখে দেখে না, মৃদু আলো বা অল্প আলোতে চোখে দেখে না। এখানে একটা রোগের নাম বলা হচ্ছে জেরোপথেলমিয়া। মনে রাখবেন এই জেরোপথেলমিয়া আর নাইট ব্লাইন্ডনেস আলাদা রোগ। আপনাদের বইয়ে দুটাকে একসাথে কম্বাইন করে ফেলছে, বাট দুটা একরকম না। হ্যাঁ, দুইটাই ভিটামিন এর অভাবে হয়, বাট নাইট ব্লাইন্ডনেস সম্পূর্ণ আলাদা জিনিস, জেরোপথেলমিয়া সম্পূর্ণ আলাদা জিনিস। তো আমরা নাইট ব্লাইন্ডনেস নিয়ে আপাতত দেখব। আচ্ছা, দ্যাট মিন্স রাত্রে চোখে দেখবে না, তাই তো? রাতকানা। এখন কেন রাত্রে চোখে দেখবে না? এখানে একটা জিনিস দেখে রাখেন, রড কোষ। জাস্ট এই নামটা দেখেন, রড কোষ। ওকে, আর কিছু দেখার দরকার নেই, এখন আমরা পরে চলে যাই। এটা আমার একটা চোখ। এই চোখের যে হলুদ অংশটা দেখতে পারতেছেন, এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটাকে বলা হচ্ছে রেটিনা। মনে রাখবেন আমার চোখে একমাত্র আলোক সংবেদী অংশ রেটিনা। দ্যাট মিন্স আমি একমাত্র রেটিনার মাধ্যমে দেখতে পারি। এই রেটিনাতে দুই ধরনের কোষ আছে। এগুলা ইন্টারের পড়া, বাট এতই সহজ যে আমি 9, 10 আপনাদের বলে দিচ্ছি, মনে থাকলে ইন্টারটা আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। তো রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, একটা দেখেন রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। আচ্ছা, মনে পড়তেছে রড কোষ? মাত্র কিছুক্ষণ আগে বললাম যে মনে রাখবেন। ওকে, ফাইন। এই রড কোষটা কি হয়? অল্প আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষটা হচ্ছে বেশি আলোতে দেখতে সাহায্য করে। দ্যাট মিনস আমরা যখন অনেক আলোর মধ্যে যাই, কড়া সূর্যের আলোতে যাই, তখন আমাদেরকে দেখতে সাহায্য করে যে কোষ, সেই কোষটা হচ্ছে এই কোন কোষ। আর যখন মৃদু আলোতে আসি, লাইটের নিচে, রাতের বেলা, দিনের বেলাও যখন সূর্যের আলো কম থাকে, তখন যে আমরা সব দেখতেছি, ওইটাতে হেল্প করতেছে রড কোষ। তো নাইট ব্লাইন্ডনেসে যেটা হয়, ভিটামিন এ এর অভাবে এই রড কোষগুলো নষ্ট হয়ে যায়। এই যেখানে গ্রিন কালারের যে কোষগুলো আছে, এই কোষগুলো নষ্ট হয়ে যায়, বাট ব্লুগুলা কিন্তু, বা কোন কোষগুলো কিন্তু ঠিক থাকে। ভিটামিন এ এর অভাবে এই রড কোষগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ভিটামিন এ এর অভাবে রাত্রে বা মৃদু আলোতে চোখে দেখি না, যেটাকে বলা হচ্ছে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। মনে থাকবে ব্যাপারটা, রেটিনাতে এই দুই ধরনের কোষ থাকে, একটা দিনে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, আর একটা মৃদু আলোতে। তো ভিটামিন এর অভাবে মৃদু আলোটা নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে রিকেটস। তো রিকেটসটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। মনে রাখবেন, রিকেটস হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। আমি আবারও বলি, রিকেটস ভিটামিন ডি এর অভাবে হয়, বাট এটাও মনে রাখবেন দয়া করে যে রিকেটস শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবে হয় না, রিকেটস ক্যালসিয়ামের অভাবেও হয়ে থাকে। সো রিকেটসটা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটা কম্বাইন্ড একটা অ্যাকশনে অভাব হইলে রিকেটস হয়। আমি আপনাদেরকে যদি আরও প্রিসাইজলি বলি, তাহলে হচ্ছে ক্যালসিয়াম আমাদের অস্থির ভিতরে যায়। এটা মনে করেন আমাদের অস্থি, হ্যাঁ, আমাদের অস্থি শক্ত হয় যখন ক্যালসিয়াম ভিতরে ঢুকে। দেখেন, যখন ক্যালসিয়ামটা ভিতরে ঢুকে তখন আমাদের অস্থি শক্ত হয়। যদি ক্যালসিয়াম ভিতরে না ঢুকতে পারে, তখনই রিকেটস হয়, কারণ অস্থিটা নরম হয়ে যায়। আচ্ছা, তার মানে বুঝে গেছে যে রিকেটস হয় ক্যালসিয়ামের অভাবে। তাহলে এখানে ভিটামিন ডি কোত্থেকে আসলো? ক্যালসিয়ামটাকে হাড়ের ভিতরে বা অস্থির ভিতরে ঢুকতে সাহায্য করে ভিটামিন ডি। সো আপনি যতই ক্যালসিয়াম খান না কেন, যদি ভিটামিন ডি না থাকে, তাহলে ক্যালসিয়াম কখনোই অস্থির ভিতরে ঢুকতে পারবেন না। তার মানে ভিটামিন ডি এর অভাব যদি হয়, তাহলে যতই ক্যালসিয়াম থাকুক, ভিতরে কিন্তু ঢুকতে পারবে না। তাহলে ভিটামিন ডি এর অভাবেও রিকেটস হয়। সো এখানে স্পষ্টতই বোঝা গেছে, যতই ভিটামিন ডি থাকুক, যদি ক্যালসিয়াম না থাকে, তাহলে ভিটামিন ডি কাকে দিবে? অস্থির ভিতরে কাকে দিবে? আবার যতই ক্যালসিয়াম থাকুক, ভিটামিন ডি যদি না থাকে, তাহলে ক্যালসিয়াম অস্থির ভিতরে ঢুকবে কেমনে? সো দুইটার একটার অভাব হইলে অ্যাকচুয়ালি রিকেটস হয়, এটা আমাদের বোঝা লাগবে। তো রিকেটস সম্পর্কে অনেক কিছু আছে, হাড়টার
হাড় নরম হয়ে যায়, যেহেতু আমি বললাম যে হাড় শক্ত করতে সাহায্য করে বা অস্থি শক্ত করতে সাহায্য করে হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম। তো যেখানে ক্যালসিয়ামকে ভিতরে ঢুকতে দিতেছে না, যেহেতু ভিটামিন ডি নাই, তাহলে ডেফিনেটলি আমাদের অস্থি নরম হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে রিকেটসের একটা রোগীর পা। হ্যাঁ, এখন আমি কেন পা দেখালাম, একটা জিনিস দেখেন, সরি, আমাদের যখন হয়, একটু দাঁড়াইতে শিখি, মনে রাখবেন রিকেটস শুধুমাত্র বাচ্চাদের হয়। আমি এই ক্ষেত্রে বলতেছি রিকেটস শুধুমাত্র বাচ্চাদের হয়। তো আমরা যখন একটু দাঁড়াইতে শিখি, তখন আমাদের শরীরের সমস্ত শরীরের ভার কে নেয়? আমাদের পা। আমার মাথা, হাত, আমাদের বুক, আমাদের আমাদের পুরো শরীরের ভার নেয় আমাদের পা। ওই ক্ষেত্রে যদি পুরো শরীরের অস্থি দুর্বল থাকে, দ্যাট মিনস পায়ের অস্থিও দুর্বল, ইন দ্যাট কেস ডেফিনেটলি পায়ের উপর প্রেশারটা বেশি পড়াতে দেখেন পায়ের অস্থিটা অবশ্যই বাঁকায়া যাবে। এই জন্য আমি আপনাদের পা দেখাইতেছি। দেখেন নর্মালি এরকম সোজা থাকার কথা ছিল, বাট যেহেতু আমার রিকেটস হওয়ার পর অস্থিটা নরম হয়ে যায়, সো ইন দ্যাট কেস পায়ের অস্থি দেখেন বাঁকায় গেল। আপনি এখানেও দেখেন পায়ের অস্থিটা বাঁকায় গেছে, দেখছেন পায়ের অস্থিটা বাঁকায় গেল। আমি যদি একটা হাড়ের স্যাম্পল দেখি, অস্থির স্যাম্পল দেখি, এটা হচ্ছে নর্মাল পেশেন্টের অস্থি একটা স্যাম্পল, দেখেন সোজা। আর এটা হচ্ছে রিকেটসের একটা পেশেন্টের স্যাম্পল, দেখেন বাঁকানো, যেটা কিনা এরকম সোজা হওয়ার কথা। আচ্ছা দেখেন তো কিসের মতো বাঁকানো মনে হচ্ছে? অনেকটা ধনুকের মতো না? এই যে আমরা তীর মারি, যেটা দিয়ে তীর ধনুক দিয়ে মারি না? তো এই পাটাও দেখেন তো অনেকটা ধনুকের মতো লাগতেছে না? ইয়েস, ধনুকের মতোই রাখতেছে, যার ইংলিশ নেম হচ্ছে বো। দ্যাটস ওয়াই এই রিকেটস রোগের আরেকটা নাম দেওয়া হয়েছে বোয়িং লেগ। দেখেন এই বো মানে হচ্ছে ধনুক, আর রিকেটসের লেগ দ্যাট মিনস পা, ধনুকের মতো বাঁকায়া যায়। দ্যাটস ওয়াই এই রোগের নাম দিয়ে দেওয়া হয়েছে বোয়িং লেগ। ওকে, এটা ইন্টারের জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা এখানে শিখে রাখলাম বোয়িং লেগ। জেনে রাখার তো আসলে কোনো বয়স নেই, এবং ইজি জিনিস, যেহেতু এটা পড়তেছি জেনে রাখলাম, কিছু যায় আসে না তো। ইনফ্যাক্ট মেডিকেলেও অনেকে এটা জানতে পারে না, অথবা অনেককে এটা জানায় না যে জিনিসটা বোয়িং লেগ, অনেক পরে যা জানে, যখন মেডিসিন পড়তে যায় তখন যে অনেকে জানে যেটা বোয়িং লেগ। ওকে, এরপরে যে জিনিসটা আমরা দেবো সেটা হচ্ছে রক্তাল্পতা বা রক্ত শূন্যতা বা এনিমিয়া। যদিও দুইটা টার্ম আলাদা, বাট আমরা এখানে আসলে রক্ত শূন্যটাকে এনিমিয়া হিসেবে পড়তেছি, যদিও রক্ত শূন্যতা আর এনিমিয়া ভিন্ন জিনিস তারপরও। বাট এনিমিয়ার মেইন যে ব্যাপারটা হচ্ছে দেখেন এইখানে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকেই এনিমিয়া বলে। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। এনিমিয়া মানে হচ্ছে আমাদের ব্লাডে তো হিমোগ্লোবিন থাকে, তাই না? হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, খাদ্য পুষ্টি পরিবহন করে। তো এই হিমোগ্লোবিন থাকে কই? এই হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। ব্যাপারটা দেখেন, হিমোগ্লোবিনটা থাকে কোথায়? হিমোগ্লোবিন থাকে এখানে দিছে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার কথায়, আচ্ছা যাই হোক, বলে নাই। হিমোগ্লোবিনটা থাকে অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকায়। সো যদি কোনো কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, তো অটোমেটিক্যালি কি হবে? হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া মানেই হচ্ছে এনিমিয়া। দ্যাটস ওয়াই এখানে রক্ত শূন্যটাকে অ্যাকচুয়ালি এনিমিয়া হিসেবে গ্রাহ্য করতেছে, কারণ রক্ত শূন্যতা মানেই হচ্ছে আপনার এটাকে কি বলে, লোহিত রক্তকণিকা কমে গেছে। আর লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানে তো হিমোগ্লোবিন কমে যাওয়া, আর হিমোগ্লোবিন কমে যাওয়া মানে হচ্ছে কি এনিমিয়া। সো এই জিনিসটাকে এইভাবেই উপস্থাপন করছে, যেটা হয় অ্যাকচুয়ালি ভিটামিন বি টুয়েলভ খুবই দরকার রক্তের জন্য, অ্যানিমিয়া থেকে বাঁচার জন্য। তো আমি যদি এখানে একটা ছবি দেখি, দেখেন একটা নর্মাল পেশেন্টে ব্লাড সেলের সংখ্যা অনেকটা এরকম থাকে। আমরা যখন আন্ডার মাইক্রোস্কোপ চেক করি তখন ব্লাড সেলটা এরকম থাকে। বাট একটা অ্যানিমিয়া ডিজিজ বা
রক্তাল্পতা, রক্তশূন্যতা এরকম কোনো পেশেন্ট আসলে আমরা তার স্যাম্পলে এরকম দেখি, তার স্যাম্পলের দ্যাট মিনস লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেছে। আমি আবারও বললাম, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া মানেই হিমোগ্লোবিন কমে যাওয়া, আর হিমোগ্লোবিন কমে যাওয়াকে বলা হচ্ছে এনিমিয়া। সো লোহিত রক্তকণিকা যখন আমি দেখব কম, তার মানে ডেফিনেটলি তার কি হয়ে গেছে, এনিমিয়া হয়ে গেছে। আবার আবার এমনও কিন্তু আছে যে লোহিত রক্তকণিকা সংখ্যা কমে নাই। আমি ব্যাপারটা আবারও বলি, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে নাই, বাট লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিনের ঘনত্ব কমে গেছে। লোহিত রক্তকণিকা তার জায়গাতে আছে যে কটা থাকার কথা। প্রথম কন্ডিশনে দেখেন লোহিত রক্তকণিকাই কমে গেছে, তাহলে তো হিমোগ্লোবিন কমবে। বাট এখন আমি যেটা দেখাবো, যেটাকে আমরা সিকল সেল এনিমিয়া বলি, যেটা আপনাদের বইয়ে নাই, তারপর আমি বলে দিই আর কি। এখানে লোহিত রক্তকণিকার সংখ্যা ঠিকই আছে, কিন্তু লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন পরিমাণ কম। দেখেন এটা একটা নর্মাল সেল, দেখেন নর্মালে কত সুন্দর লোহিত রক্তকণিকা, কত সুন্দর গোলগাল। হ্যাঁ, আবার দেখেন এটার ভিতরে হিমোগ্লোবিনের সংখ্যাটাও দেখেন কি সুন্দর, যতটুকু থাকার কথা ততটুকুই আছে, তাই না? দেখছেন? বাট এইখানে দেখেন, এই কন্ডিশনটাতে দেখেন, এই যে লোহিত রক্তকণিকা কি হিজিবিজি অবস্থা, দেখছেন কি বাজে অবস্থা। একটা দুইটা ভালো, এই যে এটা ভালো, এটা ভালো, বাট বাকিগুলা দেখেন একদম কেমন একটা অবস্থা। আর এখানে দেখেন এই যে ভিতরে দেখেন লাল লাল ফোটা ফোটাগুলি হচ্ছে লোহিত হিমোগ্লোবিন। দেখেন হিমোগ্লোবিন নাই বললেই চলে, দেখছেন খুব অল্প পরিমাণ হিমোগ্লোবিন। তার মানে এই কন্ডিশনে কিন্তু তাদের লোহিত রক্তকণিকার সংখ্যা ঠিকই আছে, বাট হিমোগ্লোবিনের পরিমাণ কম। সো আলটিমেটলি লোহিত রক্তকণিকা কম থাকুক, লোহিত রক্তকণিকা ঠিক থাকুক, মেইন কথা হচ্ছে হিমোগ্লোবিনের ঘনত্ব যদি কমে যায় তাহলেই তা এনিমিয়া হবে। ওকে, এই হচ্ছে এনিমিয়া, এনিমিয়া সংক্রান্ত এই ব্যাপার স্যাপার। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটাতে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আমি যতটুকু টপিক আমি বুঝিয়ে দিলাম তার মধ্যে থেকে যদি কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে প্লিজ আমাকে ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশনে। আর এটা নিশ্চয়ই বলা লাগবে না, তারপরেও বলে দেই, সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো বেশি ভালো লাগে এবং আপনাদের কাছে যদি মনে হয় যে ইটস হেল্পফুল অ্যান্ড মাই চ্যানেল ওথ ইয়োর সাবস্ক্রিপশন, দেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী যে ক্লাসগুলো চলে আসবে এগুলার আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। কারণ আমি তো আর ক্লাস ওইরকম ডেট অনুযায়ী দিব না যে সপ্তাহে 2 দিন এই টাইম দিব, এরকমভাবে তো দিব না। তো আপনি একটা বেল আইকনে প্রেস করে রাখলে আপনি পেয়ে যাবেন কখন ক্লাস হবে। সো স্টে টিউনড, ভালো লাগলে শেয়ার করবেন, ক্লাসটা দেখবেন। থ্যাংক ইউ, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।